হ্যালো বন্ধুরা, সাহিত্য চর্চা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি এই ভিডিওতে আলোচনা করতে চলেছি দশম শ্রেণীর একটি কবিতা, রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা। এই কবিতাটা জানি তোমাদের কাছে খুব কঠিন লাগে, কিন্তু আশা করি আজকের এই ভিডিওটা দেখার পর এই কবিতাটি তোমাদের কঠিন বলে মনে হবে না। তাই শুরু থেকে শেষ পর্যন্ত কবিতাটি দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক উপকারে আসবে। কবিতাটি প্রবাসী পত্রিকায় মাঘ মাসে প্রথম প্রকাশিত হয়েছিল 1343 বঙ্গাব্দে, ইংরাজি 1936। এই কবিতাটি পত্রপুট কাব্যগ্রন্থের 16 সংখ্যক কবিতা, অর্থাৎ কবিতাটির মূল গ্রন্থ হল পত্রপুট। এটি পরবর্তীতে সঞ্চয়িতা নামে যে বিশ্বভারতী থেকে রবীন্দ্রনাথের রচনা সমগ্র বেরিয়েছিল, সেখানে একটা ছিল সঞ্চয়িতা। সেই সঞ্চয়িতাতেও এই কবিতাটি স্থান পায়। এবার আমরা জেনে নিই কবিতাটি কোন প্রেক্ষাপটে রচিত হয়েছে। 1935 সালে ইতালি অ্যাবিসিনিয়া আক্রমণ করলে কবি অমিয় চক্রবর্তীর অনুরোধে রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতাটা রচনা করেন। সাম্রাজ্যবাদীর বিরুদ্ধে এই কবিতাটি একটি তীব্র প্রতিবাদের কবিতা। তো শুরুতেই আমি বলেছি যে এটি একটি সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে তীব্র প্রতিবাদের কবিতা। তো শুরুতে কবি এখানে আফ্রিকার যে ভৌগোলিক পরিমণ্ডল আছে তার একটু বর্ণনা দিয়েছেন, তারপরেই তিনি কিন্তু প্রতিবাদে অবতীর্ণ হয়েছেন। তো সেখানে তিনি আফ্রিকার সৃষ্টি সম্পর্কে বলেছেন যে সৃষ্টিকর্তা তার নিজের খেয়ালে আফ্রিকাকে পূর্বাঞ্চলীয় ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করে নিয়ে দুস্তর সমুদ্র পাড়ে অরণ্যের আলোহীন একটা নিস্তব্ধতায় বন্দী করেছিলেন। আর সেই নিস্তব্ধতায় বসে আফ্রিকা নিজের দুর্গমতার রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছিল, আর নিজেকে ভয়ঙ্করভাবে উগ্র করে বিভীষিকাময় তাণ্ডবের দামামা বাজিয়ে সে নিজের ভয়কে জয় করার চেষ্টা করছিল। ঠিক এইরকমই একটা পরিস্থিতিতে যখন আফ্রিকা সভ্য সমাজ দ্বারা উপেক্ষিত হয়ে অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে, ঠিক তখনই সেখানে উপস্থিত হলো সভ্যতা গর্বী নির্লজ্জ নরপশুরা, অর্থাৎ সাম্রাজ্যলোভী শক্তিরা। অত্যাচারের রোড রোলার চালিয়ে তারা আফ্রিকার ইতিহাসকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিল। অত্যাচারীদের পদরেখায় পদচিহ্নে অপমানিত হলো আফ্রিকার ইতিহাস। অথচ ঠিক একই সময়ে সেই অত্যাচারিতদের নিজেদের পাড়ায় পাড়ায় চলছে উৎসব আনন্দ, তাদের শিশুরা নির্ভয়ে নিশ্চিন্তে মায়ের কোলে খেলছে। কিন্তু এই বৈপরীত্যের মধ্যেই পাশ্চাত্যের ভাগ্যাকাশে ঘনিয়ে এলো যুদ্ধের এক ভয়ঙ্কর কাল সন্ধ্যা। মানব সভ্যতার এই অপমৃত্যু রোধ করতে হলে সেই মুহূর্তেই প্রয়োজন ছিল অবজ্ঞাত বঞ্চিত আফ্রিকা দ্বারে গিয়ে মানুষের ক্ষমা চাওয়া ও বিশ্ব মানবতার প্রচার করা। আর সেই জন্য কবি সেখানে বিশ্ব মানবতার পূজারী যুগান্তের কবিকে উপস্থিত হতে বলেছেন। সেই মানহারা মানবীর দ্বারে দাঁড়িয়ে আফ্রিকার কাছে সভ্য সমাজের হয়ে ক্ষমা চেতে বলেছেন। আর এই ক্ষমা চাওয়া এটাই হবে যে আফ্রিকার উপরে সাম্রাজ্যলোভী মানুষদের যে গর্ভোদ্যত যে অশুভ ধ্বনি, সেই অশুভ ধ্বনির মধ্যে একটা পুণ্যবাণী। অর্থাৎ আফ্রিকা কবিতায় এভাবেই কবি আফ্রিকার ভৌগোলিক পরিমণ্ডল, সেখানে সাম্রাজ্যলোভী শক্তির অত্যাচার, তাদের নারকীয়তার বহিঃপ্রকাশ, তাদের সেই নারকীয়তার নগ্ন রূপ, সেগুলো সব তুলে ধরে সেখানে আবার সভ্য সমাজের বা মানব সভ্যতার প্রতিনিধি হিসাবে তিনি যুগান্তের কবিকে আহ্বান জানিয়েছেন। যুগান্তের কবিকে ওই বর্বর অসভ্য মানে তথাকথিত সভ্য আবার সেই সমস্ত মানুষের প্রতিনিধি হয়ে ওই যুগান্তের কবিকে সেখানে দাঁড়িয়ে ক্ষমা চেয়ে নিতে বলেছেন। আর সেই ক্ষমাই হবে সভ্যতার শেষ পুণ্যবাণী। তো চলো এবার আমরা কবিতাটা পড়ে নিই, ব্যাখ্যা সহ কবিতার মূল অংশটা পড়ে দেখি কি আছে ভিতরে। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত। এখানে পৃথিবী সৃষ্টির আদি পর্বের কথা বলা হয়েছে। পৃথিবী যখন প্রথম সৃষ্টি হচ্ছিল তার সমস্ত উপাদান দিয়ে, তখন পৃথিবী কিন্তু শুরুতেই তার রূপের পূর্ণতা পায়নি। তখন সব কিছু ছিল এলোমেলো খাপছাড়া। যে উপাদান দিয়ে পৃথিবী তৈরি হবে সেগুলো ছিল অসংবদ্ধ। তাই সেই সময়কালকে সেই সময় পর্বকে উদ্ভ্রান্ত আদিম যুগ বলা হচ্ছে। সেই উদ্ভ্রান্ত আদিম যুগে স্রষ্টা অর্থাৎ ঈশ্বর নিজের প্রতি অসন্তোষ ছিলেন। কেন?
তিনি পৃথিবীকে যেভাবে তৈরি করতে চাইছেন, পৃথিবীর বিন্যাসটাকে যেভাবে তিনি সাজাতে চাইছেন, তিনি বারবার ব্যর্থ হচ্ছেন সেইভাবে সাজাতে। তাই তিনি নিজের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন। শিল্পী যেমন যতক্ষণ না তার কাজে সন্তুষ্টি আসে, ততক্ষণ তার মনের অসন্তোষ কাটে না। এখানে কিন্তু ঈশ্বরের ক্ষেত্রেও একই। যতক্ষণ না পৃথিবীর রূপের পূর্ণতা তিনি দিতে পারছেন, ততক্ষণ তার অসন্তোষ দূর হচ্ছে না। তাই স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তিনি বারবার করে তৈরি করার চেষ্টা করছেন, তার প্রচেষ্টা ব্যর্থ হচ্ছে। এর ফলে তিনি যখনই তার সেই সৃষ্টিকর্মের পূর্ণতা দিতে পারছেন না, তখনই সেটাকে আবার ধ্বংস করে দিচ্ছেন, দিয়ে আবার তার উপরে নতুন করে কিছু সৃষ্টি করার চেষ্টা করছেন। তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে, তাহলে অধৈর্যে মাথা নাড়ার দিনে, ঘন ঘন মাথা নাড়ার দিনে কেন বলা হয়েছে? আসলে সৃষ্টির প্রাগলগ্নে জগতের কোনো উপাদানই সুসংবদ্ধ আকার ধারণ করতে পারেনি। তাই মানে বিধাতা বা সৃষ্টিকর্তার হাতে ভাঙা গড়ার মধ্য দিয়ে নতুন একটা রূপ দেওয়ার চেষ্টা হচ্ছে। আর সেটা সম্পূর্ণ না হওয়ায় ঈশ্বর বা স্রষ্টা তার মনের মতন করে সেটা তৈরি করতে না পারার তিনি কিন্তু অধৈর্য হয়ে পড়ছেন এবং বারবার মাথা নাড়া দিচ্ছেন। তো তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে কি হচ্ছে? রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে। প্রাচী সমুদ্র মানে হচ্ছে পৃথিবীর পূর্বাংশ থেকে রুদ্র সমুদ্রের বাহু অর্থাৎ ভয়ঙ্কর সমুদ্র তাকে ছিনিয়ে নিয়ে গেল, মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করে নিয়ে গেল। কাকে? আফ্রিকাকে। বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপণ আলোর অন্তপুরে। আফ্রিকাকে পৃথিবীর পূর্বাংশের মূল ভূখণ্ড থেকে রুদ্র সমুদ্রের বাহু বিচ্ছিন্ন করে নিয়ে গিয়ে তাকে বনস্পতির নিবিড় পাহারায় বেঁধে ফেলল কৃপণ আলোর অন্তপুরে। অর্থাৎ আফ্রিকার যে ভৌগোলিক পরিবেশ, সেখানে চিরহরিৎ বড় বড় বৃক্ষ দেখা যায়। সেই বৃক্ষ দ্বারা পরিবেষ্টিত করে আফ্রিকাকে বেঁধে ফেলল। আর সেই বৃক্ষ দ্বারা পরিবেষ্টিত হওয়ার ফলে এবং আফ্রিকার ভৌগোলিক অবস্থানগত কারণে সেখানে সূর্যের আলো কিন্তু ওই বড় বড় গাছের জন্য ভিতরে প্রবেশ করতে পারে না, ভূখণ্ডের অভ্যন্তরে প্রবেশ করতে পারে না। সেই জন্য সেখানে একটু আলোর অভাব দেখা যায়। সেই জন্য বলা হয়েছে যে কৃপণ আলোর অন্তপুরে আফ্রিকাকে বেঁধে ফেলা হয়েছে। সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য। সেখানে তুমি বলতে কার কথা বলা হয়েছে? আফ্রিকার কথা বলা হয়েছে। আফ্রিকা কিন্তু যেহেতু পৃথিবীর মূল ভূখণ্ড থেকে আলাদা হয়ে একটা বনস্পতি নিবিড় পাহাড়ের মধ্যে আবদ্ধ হয়ে গেছে, তাই সেখানে সে কিন্তু একা। সেই নিভৃত অবকাশে আফ্রিকা কি করছিল? তার এই দুর্গমতার রহস্য ভেদ করার চেষ্টা করছিল। সেখানে সে সংগ্রহ করছিল দুর্গমের রহস্য, অর্থাৎ তার এই দুর্গমতার কারণ কি? চিনছিলে জলস্থল আকাশে দুর্বোধ সংকেত। এই আফ্রিকাকে যে ভৌগোলিক পরিবেশ দ্বারা বিচ্ছিন্ন করে রাখা হয়েছে, যে দুর্গমতার মধ্যে রাখা হয়েছে, জল স্থল আকাশের একটা দুর্বোধ্য সংকেত আফ্রিকাকে চারিদিক দিয়ে আবদ্ধ করে রেখেছে। সেই দুর্বোধ্য সংকেত অর্থাৎ আফ্রিকার এই দুর্গমতার কারণ আফ্রিকা উপলব্ধি করার চেষ্টা করছিল। তাই বলছে, চিনছিলে জলস্থল আকাশে দুর্বোধ সংকেত। প্রকৃতির দৃষ্টি অতীত জাদু, অর্থাৎ প্রকৃতি কেন তাকে এইভাবে তৈরি করলো, প্রকৃতির কোন অতীত জাদু আফ্রিকাকে এভাবে সৃষ্টি করলো, সেইগুলো কিন্তু তার মনের মধ্যে কি করছিল? মন্ত্র জাগাচ্ছিল, তার মনের মধ্যে প্রশ্ন জাগাচ্ছিল। তোমার চেতনাতীত মনে, তোমার বলতে কার? আফ্রিকার। তাহলে আফ্রিকার চেতনাতীত মন মানে কি? আফ্রিকা যেহেতু সভ্য আলো থেকে অনেকদিন বিচ্ছিন্ন হয়েছিল, সে একাকী নিভৃতে দুর্গম রহস্যের মধ্যে ছিল। সেই দুর্গম রহস্যর মধ্যে থাকাকেই তার মনের চেতনাহীনতা বলা হচ্ছে। সেই চেতনাহীনতার মধ্যে সে তার মনের মধ্যে জাগাতে চাইছিল তার এই প্রাকৃতিক দুর্গমতার আসল রহস্যটা কি। আর সেগুলো উপলব্ধি করেই বিদ্রূপ করছিল ভীষণকে বিরূপের ছদ্মবেশে। অর্থাৎ আফ্রিকার এই যে দুর্গম প্রাকৃতিক ভীষণ একটা রূপ, সেই ভীষণকে তুচ্ছ করে বিদ্রূপ করার চেষ্টা করছিল আফ্রিকা, যে হে দুর্গমতা, আমি তোমাকে ভয় পাই না। শঙ্কাকে
চাচ্ছিলে হার মানাতে, অর্থাৎ তার মনের মধ্যে যে ভীতিগুলো ছিল, এই দুর্গমতার ভীতি, সেই দুর্গমতার ভীতিকে হার মানাতে চাইছিল। আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্দুবিনী নাদে। যুদ্ধের আগে যেমন দুন্দুবিনী নাদ বাজে, দুন্দুবিনী নাদ মানে কি, যুদ্ধের আগে যে বাদ্যযন্ত্র, সেই বাদ্যযন্ত্রের আওয়াজে যুদ্ধের ঘোষণা করা হয়, এখানে ঠিক তেমনিভাবে আফ্রিকা যেন নিজের মনকে জাগ্রত করে একটা যুদ্ধ ঘোষণা করতে চাইছিল এই প্রাকৃতিক দুর্গমতার বিরুদ্ধে। প্রচণ্ড মহিমায় এই বিভীষিকাকে ভয়, বিভীষিকার যে ভয়, সেই ভয়টাকে মন থেকে দূর করবার চেষ্টা করছিল আফ্রিকা। হায় ছায়াবৃতা, কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে। আফ্রিকাকে ছায়াবৃতা বলা হয়েছে কেন? দুটো কারণে। এক, আফ্রিকার চারিদিকে যে বড় বড় বৃক্ষ ছিল, সূর্যের আলো সেখানে তার অভ্যন্তরে প্রবেশে বাধা দিত, সেই জন্য। আরেকটা কারণ হচ্ছে সভ্যতার যে আধুনিক সভ্যতার যে আলো, সেই আধুনিক সভ্যতার আলো অনেক দিন পর্যন্ত কিন্তু আফ্রিকাতে প্রবেশ করতে পারেনি। সভ্য জগৎ থেকে আফ্রিকা অনেকদিন বিচ্ছিন্ন হয়েছিল, তাই আফ্রিকাকে ছায়াবৃতা বলা হয়েছে। কালো ঘোমটার নিচে, অর্থাৎ আফ্রিকা যেন কালো ঘোমটার নিচে নিজেকে ঢেকে রেখে দিয়েছিল অনেক দিন ধরে। আর অপরিচিত ছিল তোমার মানব রূপ। কার মানব রূপ? আফ্রিকার মানব রূপ। আফ্রিকা যে মানুষ বাস করে, আফ্রিকায় যে মনুষ্য জাতির একটা বসবাস আছে, এটাই অনেক দিন ধরে সভ্য জগৎ গ্রাহ্য করেনি। সভ্য জগৎ তাদের সভ্যতার উন্নতির গর্বে অন্ধ হয়ে আফ্রিকার প্রতি একটা উপেক্ষা ছুড়ে দিয়েছিল। আর সেই উপেক্ষার আবিল দৃষ্টিতেই আফ্রিকার এই যে মানব রূপ, সেটা বহুদিন ধরে সভ্য জগতের কাছে অপরিচিত ছিল। আর এই রকমই একটা পরিবেশের মধ্যেই কি হলো, এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে। ওরা বলতে সাম্রাজ্য লোভী ইউরোপীয় শক্তিগুলোর কথা বলা হয়েছে। তারা আফ্রিকাকে পদানত করতে, আফ্রিকার মানুষদেরকে কৃতদাসে পরিণত করতে লোহার হাতকড়ি নিয়ে সেখানে উপস্থিত হলো। অর্থাৎ তারা সাম্রাজ্য বিস্তারের উদ্দেশ্যে তাদের আপন যে উগ্রতা, যে সাম্রাজ্যলোভী মানসিকতা, সেটার বহিঃপ্রকাশ ঘটালো। নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে। এই সমস্ত সাম্রাজ্য লোভীদের আফ্রিকার দুর্গম অরণ্যের মধ্যে যে হিংস্র সিংহ থাকে, সেই সিংহর চেয়েও বেশি বা আফ্রিকার দুর্গম অরণ্যে যে নেকড়ে বাঘ থাকে, সেই নেকড়ের চেয়েও বেশি হিংস্র বলে কবি উল্লেখ করেছেন। তাই নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, এলো মানুষ ধরার দল। মানুষ ধরার দল বলতে কাদের বোঝানো হয়েছে? এই সমস্ত সাম্রাজ্যলোভী ইউরোপীয় শক্তিগুলোর কথা বলা হয়েছে, যারা আফ্রিকার মানুষকে কৃতদাসে পরিণত করেছিল, তাদের কথা বলা হয়েছে। এলো মানুষ ধরার দল, গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। আফ্রিকার সূর্যহারা অরণ্যের চেয়েও তারা গর্ব হয়ে আছে, তাদের সভ্যতার গর্বে গর্বিত হয়ে। সভ্যের বর্বর লোভ নগ্ন করল আপন নির্লজ্জ মানুষতা। এই সভ্যের বর্বর লোভ মানে কি? তথাকথিত সভ্য মানুষ। ইউরোপীয়রা শিক্ষা দীক্ষায় অনেকটা এগিয়ে ছিল, তাই তাদেরকে বলা হয় সভ্য মানুষ। কিন্তু এই সভ্য মানুষের মধ্যে যে বর্বরতা লুকিয়েছিল, যে সাম্রাজ্যবাদের ভয়ঙ্কর একটা হিংস্রতা লুকিয়েছিল, সেগুলো কিন্তু তারা আফ্রিকার মানুষের সামনে উন্মুক্ত করে দিল। আফ্রিকার মানুষকে কৃতদাসে পরিণত করতে গিয়ে, আফ্রিকার মানুষকে বন্দি করতে গিয়ে তারা তাদের নির্লজ্জ অমানুষতা সকলের সামনে নগ্ন করে দিল। তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধূলি তোমার রক্তে অশ্রুতে মিশে। আর আফ্রিকার ভাষাহীন ক্রন্দনে, আফ্রিকার রক্ত অশ্রুতে মিশে আফ্রিকার অরণ্য পথের যে ধুলো ছিল, সেগুলো সব কাদায় পরিণত হয়ে গেল, পঙ্কিলে পরিণত হলো। অর্থাৎ আফ্রিকার মানুষের উপর ইউরোপীয় মানুষের নির্মম অত্যাচারে আফ্রিকার মানুষের যে রক্ত ঘাম ঝরেছে, সেই রক্ত এবং ঘামে এবং চোখের জলে আফ্রিকার অরণ্য পথের ধুলো কাদায় পরিণত হয়ে গেছে। আর তার উপরে কি হয়েছে? দস্যু পায়ের কাঁটামারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাস। আর তার উপর দিয়ে সভ্য ইউরোপের কাঁটামারা জুতো পা ফেলে চলে গেছে, আর তার তলায় সেই
জুতোর তলায় সেই কাদা আটকে প্রতি পদক্ষেপে আফ্রিকার অপমানিত ইতিহাসের উপর পরাধীনতার একটা কলঙ্ক, একটা পদচিহ্ন এঁকে দিয়ে চলে গেছে সারা জীবনের মতো। সমুদ্র পাড়ে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পুজোর ঘণ্টা। সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে। অথচ সেই একই সময়ে যখন আফ্রিকার উপর ইউরোপীয় মানুষের এরকম কদর্য অত্যাচার চলছে, ঠিক সেই সময়ে সভ্যতা গর্বী ইউরোপীয় মানুষদের পাড়ায় পাড়ায় সকাল সন্ধ্যায় দয়াময় দেবতার নামে বাজছিল পুজোর ঘণ্টা। আর সেখানকার শিশুরা নিজ ভাবনায় নিশ্চিন্তে মায়ের কোলে খেলছিল। কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। অর্থাৎ আফ্রিকার উপরে যখন ইউরোপীয়রা অকথ্য অত্যাচার চালাচ্ছে, ঠিক সেই সময় আমরা ইউরোপে দেখতে পাচ্ছি একটা অন্য দৃশ্য। সেখানে কিন্তু দয়াময় দেবতার নামে পাড়ায় পাড়ায় পুজোর ঘণ্টা বাজছে, মন্দিরে শিশুরা খেলছে মায়ের কোলে। কবিরাও কিন্তু সেখানে সুন্দরের আরাধনা করছে, কারণ তাদের উপর তো কেউ অত্যাচার করছে না, তাই সেখানকার কবিরা কিন্তু সুন্দরের আরাধনা করতে পারছে। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল, ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস, তারপর যখন পশ্চিম দিগন্তে যুদ্ধ পরিস্থিতির ঝঞ্ঝায় সন্ধ্যাকাল ঘনিয়ে এসে শ্বাসরুদ্ধ হওয়ার উপক্রম, ঠিক তখন যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, সেই সময় গুহা থেকে পশুবৎ লোভী মানুষেরা সভ্যতার অন্তিম লগ্ন ঘনিয়ে তুলতে তৎপর। আর ঠিক সেই সময় কবি আহ্বান জানিয়েছেন, এসো যুগান্তের কবিকে, যে এই নির্মম অত্যাচারের যুগের অবসান ঘটাবে, যে মানবিক একটা রূপ নিয়ে আফ্রিকার সামনে উপস্থিত হবে আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে। অর্থাৎ এই যে যুগ অবসান হতে চলেছে, অত্যাচারের শেষ সীমা পার হয়ে এসেছে, এবার তার অবসান অবশ্যম্ভাবী। ঠিক তখনই কবি আহ্বান জানিয়েছেন যুগান্তের কবিকে, যে আফ্রিকার মানুষের সামনে তার মানবিক রূপ নিয়ে উপস্থিত হবে। এ বলছে, এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে। কার সামনে দাঁড়াতে বলছে? মানহারা মানবীর দ্বারে, অর্থাৎ আফ্রিকার সামনে। আফ্রিকাকে যেহেতু পদানত করেছে, আফ্রিকার মান সম্মান গৌরব সবকিছুকে লঙ্ঘন করে নিয়েছে সভ্য ইউরোপীয় সাম্রাজ্যলোভী মানুষেরা, তাই আফ্রিকাকে মানহারা মানবী বলা হচ্ছে। আর কবি সেই মানহারা মানবীর দ্বারে দাঁড়াতে বলেছেন যুগান্তের কবিকে। দাঁড়িয়ে কি করতে বলেছেন? বলো ক্ষমা করো। অর্থাৎ সভ্য মানুষের প্রতিনিধি হয়ে, তথাকথিত সভ্য মানুষের প্রতিনিধি হয়ে কবিকে, অর্থাৎ যুগান্তের কবিকে আফ্রিকার কাছে ক্ষমা চেয়ে নিতে বলেছেন কবি। হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। অর্থাৎ তথাকথিত সভ্য ইউরোপীয় মানুষেরা যে নগ্ন রূপ দেখিয়েছে, সেই নগ্ন রূপের মধ্যে যে হিংস্র প্রলাপ শুনিয়েছে, সেই হিংস্র প্রলাপের মধ্যে এই ক্ষমা করো শব্দটাই হয়ে উঠুক পুণ্যবাণী। তো বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিও। যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করো, আর বন্ধুদের মধ্যে অবশ্যই করে ভিডিওটা শেয়ার করো। আর তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশুনো চালিয়ে যাও, আমার ভিডিও দেখতে থাকো। অনেক ধন্যবাদ।